আপনারা বৈধ, আমি তো দেখবো যে কি করে তারা করে। সংবিধান নাই, আপনি 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 পারবেন না করতে। আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারই নিয়ে সংবিধান, আপনি সংবিধান থাকলে তো আপনি কিছুতেই নিজেকে বৈধ প্রমাণ করতে পারবেন না, আপনার সংবিধানের বাইরে আসতেই হবে। এক্স্যাক্টলি। আর আমি না, আপনি কি আসতে পারবেন? আমার কথা যে হ্যাঁ পারবেন। আমি আপনাকে খসড়া বানাইতে, যদি আপনাদের সে গিরু না থাকে, আমরা মনে করি এটা তৈরি করা যায় বহু পদ্ধতি। জনগণ যদি থাকে আপনি সবকিছু করতে পারবেন। আর বলি না, মিয়া বিবি রাজি তো কে করেগা কাজে। আপনি জনগণ যদি রাজি থাকে, এটা হলো সভারেন, পিপল ইজ সভারেন। পিপল যদি বলে যে আমরা এরকম চাই, এটা সভারেন। এখন তারা যদি মনে করে যে একটা অ্যাসেম্বলি অধীনের থেকে তারা একটা দেবেন, কারণ পিপল তো রায় দিয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট রাষ্ট্র তারা চায় না, তারা নতুন ভাবে তারা নিজে গঠন করতে চায়। এর বিপরীতে আপনি দাঁড়াবেন, তার মানে কি হবে? সমাজকে আমরা দুভাগে ভাগ করে ফেলবো। এটা সামনে কি করে? ফরহাদ ভাই, আমি জাস্ট আবার একটু পিছনে ফিরে যাই। মানে 90-এ যখন এরশাদের পতন হলো, যখন শাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট বানানো হলো, উপরাষ্ট্রপতি করে প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক সরকার বানানো হলো, আমার যতটুকু মনে পড়ে আপনি সেই সময় ঠিক একই আলাপ তুলেছিলেন যে জনগণ, বিপ্লবী জনগণ রাজপথে, এবং সেটাই গণশক্তি, এবং এর জন্য এই সংবিধান মানার কোনো প্রয়োজন নাই, এবং এই সাংবিধানিকতার মধ্যে দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তখন আমরা জানি না, তখন তো আপনার বয়স আরো অনেক কম, আমরাও অনেক জুনিয়র। এখন আপনি বাংলাদেশের প্রধান বুদ্ধিজীবী, আমার এটা বলতে কোনো অসুবিধা নাই, এবং আপনাকে আপনার অনুসারী অনুরাগী সংখ্যা তো কম নাই। আপনি এখনো একই কথা বলছেন, কিন্তু তারপরেও কেউ কি আপনার কাছে এসছে যে আচ্ছা ফরহাদ ভাই একটু বলেন তো এটা কিভাবে করা যায়? আপনি তো বলছেন এটা কিভাবে করা যায়, কেউ কি এসছে? আপনি একটু বুদ্ধি দেন। কেউ কি জিজ্ঞেস করেছে আপনাকে? জিজ্ঞেস করতে কেউ দূরে না। থাক, না কেউ করতে পারে না। শুধু তাই না, আমি আশা করেছিলাম যে এরা এই সরকার এসে, অন্তত উপদেষ্টা সরকার এসে, অন্তত যাদেরকে আমরা সুশীল সমাজ বলি, আমি তো একা না, সমাজে আরো অনেকগুলো বিভিন্ন মতের মানুষ আছে, নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনি তো তাদেরকে নিয়ে তো কথা বলতে পারতেন। হ্যাঁ, মানে ধরেন এই ফ্যাসি বিরোধী লড়াইয়ের যে বয়ান তৈরি করা, এটাকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেওয়া, সেটার মধ্যে সেই লোকগুলোকে যদি একসাথে করতে হয়, তার মধ্যে তো আপনি অবশ্যই থাকবেন। মানে সেই কাজটা হয়নি তাহলে ঢাকায়। কথা দেবো কিচ্ছু, নোবডি, নো ওয়ান। আচ্ছা, ফরহাদ ভাই, আপনার সাথে প্রফেসর ইউনূসের কোনো ব্যক্তিগত পরিচয় নাই? হ্যাঁ, সালাম দেওয়া আছে, এর বেশি কোনো ব্যক্তিগত পরিচয় নেই। মানে কখনো কোনো আলাপ, কোনো এক্সচেঞ্জ, সমাজ, রাজনীতি, দেশ নিয়ে কোনো ধরনের এক্সচেঞ্জ হয়নি কখনো আপনার সাথে? আমার সাথে কখনো আসেনি কোনো এক্সচেঞ্জ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, এটার সাথেই প্রাসঙ্গিক। ধরেন অনেকে মনে করে যে প্রফেসর ইউনূস দেশের জন্য অনেক কিছু করতে পারবে, অনেক কিছু নিয়ে আসতে পারবে। পশ্চিমের সাথে যেহেতু তার ভালো সম্পর্ক, পশ্চিমের সাথে যেহেতু তার একটা আস্থার সম্পর্ক, তারা সম্মানও করে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আসলে কি তিনি পারবেন? দেখুন, এখন হচ্ছে ডক্টর ইউনূস সম্পর্কে তো প্রথম দিকে তো একটা ইতিবাচক ধারণা ছিল। ভূরাজনৈতিক যে সকল দ্বন্দ্ব এবং সংকটের পরিপ্রেক্ষিতে আমরা মনে করেছি তিনি একটা ভূমিকা তিনি পালন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমার নিজের একটা ধারণা হলো যে, বা এই গত কয়েকদিনে আমি যা আন্তর্জাতিকভাবে যতটুকু খবর পেয়েছি, যে ডক্টর ইউনূস থাকার কারণেই যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নীতি এই বাংলাদেশে বদলাবে, এটার কোনো ভিত্তি নেই। এটা রং, এই অনুমানগুলো ভুল। কারণ তারা কিন্তু তাদের ভূরাজনৈতিক জায়গা থেকে দেখবে। এবং আপনার ডক্টর ইউনূস যিনি সোশ্যাল বিজনেস এর, তিনি ব্লু হোয়াইট বয় পাশ্চাত্যে, এটা এক জিনিস। আর ডক্টর ইউনূস যিনি বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরের একজন ব্যক্তি, ঠিক আছে তো? এই দুজন এক নয়। ফলে আমরা কিন্তু এটা ভুল করলে আমরা মারাত্মক ভুল করব। তৃতীয় জিনিসটা হচ্ছে যে তার কাছে যে প্রজ্ঞাটা আমরা আশা করেছিলাম, অন্য কথা প্রজ্ঞা বাদ দেন, একেবারে ছোট্ট সিম্পল একটা একটা কি বলে একটা কাণ্ডজ্ঞান, যে আপনি যে লোকগুলো সমালোচনা করেন, এই লোকগুলো সমালোচনা করছে বা কিছু কথা বলছে, লোকে শুনতেছে, আচ্ছা বুঝে দেখি এরা কি বলে। তো উনি তো এটা বুঝলেন না। উনি তো ওই যে উনি হয়তো মনে করেছেন বোধহয়, যেহেতু আসিফ নজরুল ছাত্রদের খুব কাছে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি একজন অধ্যাপক। আমরা তো অধ্যাপক না রে ভাই, আপনি আমরা তো বাড়িতেই কথা বলি, আমার তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মধ্যে ওখানে সেবে নাই, আমাদের তো একই জনমত তো আছে আমাদের পক্ষে। তো উনি মনে করছেন বোধহয় যেহেতু আসিফ নজরুল ছিলেন এবং তিনি একটা বিরাট ভূমিকা পালন করেছিলেন,
এটা তার কাছে মনে হয়েছে, এবং সেটা তিনি হয়তো ভেবেছেন যে আসিফ নজরুল তাকে একমাত্র পরামর্শদাতা। তো তিনি তার পরামর্শতে চলছেন, এবং তারই তো ফল আমরা এখন দেখছি। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কিন্তু কথা বলতে চাই না, কিন্তু আমি ডেফিনেটলি আসিফ নজরুলকে বলবো এক্ষেত্রে যে আপনি কেন এইটা তাকে বিভ্রান্ত করলেন। আপনার তো উচিত ছিল যে আমাদের এই যারা সমালোচনা করছে, আসিফ তো আমাকে চেনে, আমার মত চেনে, বক্তব্য চেনে, বা আমাকে তো বুঝাতে পারতো যে ফরাদ আপনি যেটা বলছেন এটা 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 না, ভিন্ন পথ আছে। কই আমাকে তো তারা আমাকে কোনো পাবলিক ডিবেট তো করেনি। আপনি যে পাবলিকলিও বলতে পারতেন যে ফরাদ আমাদের ঠিক বলছে না, আমাদের পথ আছে আলাদা। আপনি তো এইভাবে তো, আপনি যদি জনগণকে, আমাকেই যদি আপনি ইগনোর করতে পারেন, আমি কত ক্ষুদ্র ব্যক্তি হতে পারি, আপনি যে জনগণকে ইগনোর করবেন, 17 কোটি মানুষকে তো আপনি ইনফ্যাক্ট আপনি অস্বীকার করলেন যে তাদের তো কিছু বলার থাকতে পারে। এটা তো আমি না, মনে করি ওই যে সময় শরৎ ভাই, আমি আপনার খেয়াল আছে কিনা জানি না, ওই সময় আমি একটা এপিসোড করে বলেছিলাম যে আমাদের কথা শোনার দরকার নাই, আমাদের বয়স কম, আমাদের মুরব্বীরা আছে। আমি আপনার ছবি দেখিয়ে বলেছিলাম ফরহাদ ভাইয়ের সাথে কথা বলেন, দেখেন উনি কি বলে। হ্যাঁ, ওনার সাথে কথা বলেন, আমাদের সবার সাথে কথা বলার দরকার নাই, একজনের সাথেই কথা বলেন, ওনার সাথেই কথা বলেন। তো আচ্ছা, মানে আমার কথাও তো অনেকে শোনে, তাই না? আমার কথাও তো অনেকে শোনে, অনেকে পছন্দ করে, আমাদেরও তো একটা ভূমিকা আছে, তাই না? তো আমরাও তো এনট্রাস্ট করেছি আপনাকেই যে আপনি আমাদের হয়ে কথা বলেন, আমাদের ভয়েসটা আপনিই হন। সেটাও যে করা হয়নি, এটা আমার কাছে খুবই বিস্ময়কর এখন। না না, একদম একদম আমি আপনাকে পরিষ্কার বলছি, একদমই কোনো কথা বলবো না। ফলে যেটা আমি 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 কিন্তু কিছুটা বিস্মিত হয়েছি। আমি হয়তো নিজেকে ধরে নিয়েছি হয়তো আমি তো গুরুত্বপূর্ণ নই। আপনি তো আমাকে ভালোবাসছেন বলে একটু বেশি বলেন আমার সম্পর্কে। হয়তো আমি না, তো না, না, গুরুত্বপূর্ণ। সেটা মোটেই না, সেটা মোটেই না ফরহাদ ভাই। আপনি আমি তো মডেস্ট হয়ে বলছেন। এটা আপনি আপনি না, বাংলাদেশের, আমি তো আমি আমি তো আমি আমি অনেক আগে থেকে এটা বলি, আপনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তক, এবং আপনার আপনার মত যেভাবে প্রভাব বিস্তার করে সেটা আর কারো এটা নাই, এই ক্যাপাসিটি আর কারো আমি নাই, এটা আমি তো অনেকের মধ্যে করে, এবং অ্যাক্রস দ্য বোর্ড। না, আমি তো এক্ষেত্রে তো আপনি আমাকে চেনেন, আমি সারা জীবনে বিনয়ী। আমি কখনো মনে করি যে আমার মতটা সঠিক। আপনারা একটা উকিলি তর্ক শুরু করেছেন, যে উকিলি তর্কের কোনো ফাউন্ডেশন নাই। কারণ বাংলাদেশে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশের সংকটটা সাংবিধানিক ছিল। বাংলাদেশের সংকটটা তো সাংবিধানিক ছিল না, এটা ছিল পলিটিক্যাল ক্রাইসিস। তো পলিটিক্যাল ক্রাইসিস থেকে আপনার কেন শেখ হাসিনার সংবিধান ঢুকে ফেললেন? এটা তো তর্ক তো করতে হবে আপনাদেরকে। আপনি আমার সঙ্গে না করতে চান, কোনো না কোনো দিন আপনাকে করতে হবে এই তর্কগুলো। ঠিক আছে না? ওকে। তো আমি তো এটা বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করেছি, বিনয়ের সঙ্গে বোঝাবার চেষ্টা করেছি। এমনকি শেষ যখন মাজার নিয়ে যখন এই ভাঙাভাঙি হয়েছে, তখনও কিন্তু আমি পরিষ্কার করে বলেছি যে যতই সমালোচনা করি না কেন আমরা, আমরা এই সরকারকে যেভাবে হোক না কেন রক্ষা করব। তো আমি আর কি করতে পারবো? আমি তো তোমাদেরকে গণঅভ্যুত্থানের যে ফল, এটাকে রক্ষা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই নয় যে তোমরা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। এটা তো আমরা সহ্য করবো না। ফলে তুমি কেন জনগণ এত বছর পরে, 50টা বছর পরে সে তার নিজের রাষ্ট্র নিজে গঠন করবার একটা শর্ত সে তৈরি করেছে, এটাকে তুমি আবার শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের মধ্যে তোমরা ঢুকিয়েছো। এটা তো কোনো যুক্তি নেই। এবং তোমরা কারোর সঙ্গে আলোচনা করো না, কারোর সঙ্গে আলোচনা করো না। আপনি যে প্রথম 106 যে সংবিধানের কথা বলে মতামত, এটা কিন্তু মতামত, রেফারেন্সটা এটা সিম্পল মত, কিন্তু এটা কিন্তু সাংবিধানিক ভাবে কিন্তু এটা টেকে না। এটা মত দিতেই পারে, এবং এই মত আপনি মানতে বাধ্য না। আপনি এই যে একটা ফ্যাসাদ, এই দেশের লোককে যে আপনি ক্রমাগত প্রতারণা করছেন, এগুলো তো এগুলো তো এগুলো তো কোনোভাবেই সহ্য করা যায় না। আপনি কেন, এই যে আমরা বলি না বাঙালিকে আপনি হাইকোর্ট দেখাচ্ছেন, তো বাঙালিকে কেন হাইকোর্ট দেখাচ্ছেন আপনি? এটা তো সাধারণ মানুষ এত জীবন দিল, এত কিছু করলো, করার পরে আপনারা একটা ছোট্ট জিনিস করতে পারেন না, যে আমরা এই জনগণের পক্ষে এসেছি, আমরা মনে করি যে এই দেশটাকে, দেশ লোকটা গঠনতন্ত্র চায়। যদি আপনি মনে করেন যে আমাদের ভুল বলছে, তো একটা রেফারেন্ডাম দিতেন। আপনারা বলতেন যে ফরামাদার সাহেব বলতেছে আমরা মনে করি যে না, এই সংবিধানকে আমরা সংস্কার করলে চলবে, তো আসেন দেখি আমরা হা না বলেন। আপনারা কি নতুন সংবিধান, নতুন গঠনতন্ত্র চান, নাকি বর্তমান সংবিধান সংশোধন চান? তা আপনি কিছুই করবেন না। আপনি গণতন্ত্রের জন্য আমরা এত লড়াই করলাম, আপনি কোনো গণতান্ত্রিক পদ্ধতি আপনি মানলেন না। আপনি নিজের মতন করে সবকিছু করলেন। আরে আপনি কি মহারাজা নাকি? এটা কি? এটা কি করে একটা দেশ, এত বড় একটা ১৭ কোটি মানুষের দেশকে নিয়ে আমরা এভাবে আপনার করতে পারি? এটা তো কোনো যুক্তির মধ্যে এটা পড়ে না। এবং শুধু আমার এই বক্তব্য যেখানে আমি একা চিন্তা করি তা তো না। কারণ বাংলাদেশে আমি শুরু থেকে বলেছি, বাংলাদেশে
জনগণ আছে, দেখেন শ্রমিকদের কোনো প্রতিনিধি নেই, খেয়াল করেন।